ঋত্বিক কুমার ঘটক আমার মনে হয় আমরা একজন চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটককে নিয়ে যতটা আলোচনা করেছি এবং তার চলচ্চিত্রের মধ্যে আমরা যা পেয়েছি সেটা যথেষ্ট না হলেও কিছুটা যথাযথ হয়েছে। কিন্তু ঋত্বিক কুমার ঘটকের ওপর একটা দিক যেটা আলোকপাত করা খুব বেশিভাবে দরকার, সেটা হচ্ছে তার নাটকের দিকটা উপেক্ষিত থেকে গেছে, সেভাবে আলোচনায় আসেনি। অথচ নাটকটাকে কেন্দ্র করেই কিন্তু ঋত্বিক ঘটকের প্রথম তার সাংস্কৃতিক যে মানসিক চেতনার উন্মেষ এবং নাটকের মধ্য দিয়ে তার যে আত্মার প্রকাশভঙ্গি, সেগুলো আমরা পেয়েছি। এবং বলতেই হয় যে ঋত্বিক কুমার ঘটকের কোনো নাটক তো আমি দেখিনি, বা আমার প্রজন্মের কেউ, বা আজ থেকে আজ যাদের 60 বছর বয়স তারাও কেউ দেখেনি। তাহলে নাটক নিয়ে আমরা যখন কথা বলবো, তার সে বিষয়ে আমরা কতটা সঠিকভাবে কথা বলবো সেটা নির্ভর করবে ঋত্বিকের সঙ্গে যারা নাটক করেছেন, নাট্যচর্চায় থেকেছেন, তাদের লিখিত বয়ানগুলি। কেননা সেই সময় লিখিতই বলছি যে সেই সময় এই বাচনগতভাবে ইউটিউব বা ভিডিওগ্রাফি খুব কম ছিল, সেই জন্য তাদের লিখিত বয়ানগুলি বা ঋত্বিকের নিজের লেখা। সব থেকে বড় কথা যে সুরমা ঘটকের লেখা ঋত্বিকের উপর যে বই কটি আছে, তার মধ্যে পদ্মা থেকে তিতাস বলে বইটি, সেখানে যাবতীয় ঋত্বিকের বিষয়ে আমরা কথা পাই। খুব সংক্ষেপে বলি যে এর মধ্যে ঋত্বিকের নাটক নিয়ে উল্লেখযোগ্য কাজ হয়নি বললে ভুল হবে, কিন্তু একটি হয়েছে, সেটি হচ্ছে চন্দন গোস্বামীর উদ্যোগে নাট্যকথা। এখন এই বইটি পাওয়া যায় না, আমরা চেষ্টা করছি পুনরায় খুব ভালো একটা জায়গা দিয়ে প্রিন্টটাকে তৈরি করার জন্য। আমি এইটুকুই বলি, ঋত্বিক নাটক শুরু করেছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে থাকতে থাকতে তপতী মুখোপাধ্যায়ের চন্দ্রগুপ্ত নাটকে চাণক্য করেছিলেন। এবং অদ্ভুত সমাপতন যে ক্রান্তি শিল্পী দল বহরমপুরে ওই অহিন্দ্র মজুমদার অস্ট্রেলীয় প্রবাসী, তিনি বলেছেন তার জাগরণ বলে একটি বিশেষ ধরনের একটি হয়েছিল উপস্থাপনা, যাকে নাটকও বলা যায় না, আবার ব্যালেও বলা যায় না, কিন্তু এই সব মিলিয়েই স্বাধীনতা আন্দোলনের একটা দলিল হিসাবে সেখানে জিহ্বার ভূমিকায় ঋত্বিক ঘটক অভিনয় করেছিল। ঋত্বিক ঘটকের দিদি সম্প্রীতিদির বাড়িতে মধ্যপ্রদেশে ঋত্বিক একটা সময় থাকতেন এবং সেখানকার বনাঞ্চল, বাস্তার এবং সংলগ্ন যা কিছু মধ্যপ্রদেশের সেই
গহীন জঙ্গলের পরিবেশ। সেখানে ঋত্বিক ছোটোবেলা গেছেন এবং নটির পূজা বলে একটি নাটক, ওখানে ওই কলিয়ারিতে যারা তাদের দ্বারা হয়েছে, তাদের পরিবার করেছিলেন। সেখান থেকে ঋত্বিক এমন একটা সম্পর্ক পেয়েছিলেন যা তার লেখার জন্যও সাহায্য করবে। আর পরবর্তীতে এরাই কিন্তু ঋত্বিকের অযান্ত্রিক এবং বাড়ি থেকে পালিয়ে, এ দুটোই পরিবারের থেকে কিন্তু ফাইন্যান্স করা হয়। এছাড়া ঋত্বিকের যে মূল এই যে 5টি নাটক 5 প্লে বলা হয় ঋত্বিকের, এটা আমার কাছে খুব অপ্রাসঙ্গিক বলে মনে হয়। মানে কীরকমভাবে বলা হয়, যেটা বলাটা ঠিক উচিত নয়। ঋত্বিক মানে 5টা নাটক নয় তো। ঋত্বিক মানে হচ্ছে তিনি ওই যে গভর্নমেন্ট কলেজে করলেন চন্দ্রগুপ্ত, তার পরবর্তীতে তিনি রাজশাহীতে একের পর এক নাটক করলেন। তার মধ্যে অচলায়তন, যেটাকে অনেকেই বলেছেন, বিশেষত তার সেই সময়ের যারা সঙ্গী সাথী, যেমন রবীন্দ্রনাথ বাবু ছিলেন নাটকের বিশেষ একজন মানুষ যাকে আমার খুব ভালো লাগে, কুমার রায় ছিলেন। তো তাদের যে সমস্ত সব স্মৃতিচারণায় যেরকম জানা যায়, তিনি অচলায়তন করেছেন। আর এই অচলায়তন পরবর্তীতে বিসর্জনের বা অন্যান্য নাটকের সেট তৈরিতে খুব সহায়তা করেছে। আর ওখানে ওই রাজশাহীতেই তিনি ফাল্গুনী করেছেন, তারপরে পরিত্রাণ, তারপরে রাজা, ডাকঘর। ফাল্গুনী করা যায়নি, মুসলিম ছেলেপিলেরা সাম্প্রদায়িকতার অজুহাতে সেটাকে বাধা দিয়েছিল। যাই হোক, এর পরবর্তীকালে বহরমপুরে ক্রান্তি শিল্পী সংঘ, যেখানে তিনি গণনাট্যের 1951-তে বহরমপুরে গণনাট্য হয়, তার আগেই সেখানে তিনি যেতেন এবং তার গণনাট্যের খসড়া টসড়া নিয়ে কথা বলেছেন। আচ্ছা, এর পরবর্তী যেটা বলা, যে নিমাইদের বেদিনী সহকারী পরিচালক হিসেবে যখন তিনি কাজ করছেন, অমলকর বলেছেন যে সেই সময় তার জ্বালা করবার মানসিকতা হয়। এবং জ্বালা নাটকটি ইন্ডিয়ান ওয়েতে পিসি যোশীর 31টি সত্যিকারের হত্যাকাণ্ডের রিপোর্টেজ করেছিলেন ঋত্বিক কুমার ঘটক, এবং তার 6টি নিয়ে এই নাটকটি হয়েছিল। অনুপ কুমার অভিনেতা, তারা বিবেকানন্দ রোডে, তার বাড়ি মানে বিবেকানন্দ রোডে এটার একটা রিহার্সালের ব্যবস্থা করে দেয়। আর পরবর্তীতে এটা এটা অনুষ্ঠিত হয়েছিল, যতদূর মনে হচ্ছে, ভুল হলেও হতে পারে, ধর্মতলাতে। আচ্ছা, এই নাটকের পরবর্তী যে নাটকগুলি, অনেকগুলি নাটক ঋত্বিক নিজের বা অন্যের করেছেন, যেমন ঢেউ, ভোটের ঢেউ, ভাঙা বন্দর, নিজের লেখা, প্রমথনাথ বিশির লেখাটাকেই গোগলের লেখা, অফিসার, হ্যাঁ। এবং একদম শেষে তিনি করেছেন দলিলে তিনি এবং মমতা দেবী, কখনো তৃপ্তি মিত্র, এরা যে সমস্ত মানে যেভাবে অভিনয় করেছেন দলিল, যে সেই বলা যেতে পারে এটা একটা অভিনয়ের একটা অভূতপূর্ব এবং এই দলিল 1953 সালে গণনাট্যে যায় মুম্বাইয়ে, এবং লোকজন সেখানে বলে যে এর যে মানে যেভাবে এর স্ক্রিন মানে যেভাবে এই নাটকটার মঞ্চে উপস্থাপনা হতো, যে মন্টুবাবু আজান দিতেন, এই কথাগুলো আমি সুরমা ঘটককে কোট করছি, মন্টুবাবু আজান দিতেন, এবং যেভাবে তাপস সেন আলোক সম্পাদ করতেন, তাদের মনে হতো এটা সিনেমা, তারা সিনেমা দেখছেন। তো ঋত্বিককে নিয়ে অনেক আলোচনা আছে। ঋত্বিকের সহপাঠীরা বলেছেন যে তিনি কোনো দিনই তিনি কমিউনিস্ট ছিলেন না। তার কমিউনিজম যা শুরু হয়েছে সেটা অহিন্দ্র মজুমদার বলেছেন যে সেটা তার মাস্টার্সে এসে কলকাতায়, রাজশাহীতে তিনি কখনোই কোনো কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে ছিলেন না, এমনকি বহরমপুরেও ছিলেন না। বড় রাজশাহীতে তার স্বদেশী আন্দোলনের দিকে, মানে স্বদেশী আন্দোলন না, স্বদেশীদের প্রতি একটা টান ছিল। তো ঋত্বিক
তেমন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, কিন্তু ঋত্বিকের এই যে গণনাট্যের খসড়া ঠসড়া, আজকে আমি এটা বলবই যে বামপন্থী, মানে বামপন্থী বলতে তো ওইভাবে বলা যায় না, যে আমাদের যে সিপিআইএম হয়েছিল, যে মানে ইয়ের থেকে সিপিআই থেকে, তাদের একটা সেকশন ঋত্বিকের সঙ্গে যে ব্যবহার করেছে এবং তার জীবনের অনেক অনেক ক্ষতি, যেমন সে কখনো একটা মানে গণনাট্যতে আসার বহুদিন পর অবধি সে মদ খেত না, কিন্তু যখন প্রমোদ দাশগুপ্ত এবং তার ইয়েরা ঋত্বিককে তার পলিটিক্যাল জায়গা থেকে স্থানচ্যুত করে দেয় এবং তাকে প্রায় বহিষ্কৃত করে, অথচ ওরকম একটা ভয়ঙ্কর দলিল সে লিখেছে গণনাট্য আন্দোলনের সম্পর্কে, যেটা মানে ম্যানিফেস্টো, যেটা সেই জায়গা থেকে ঋত্বিক মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। এটা অনেকেই বলেছেন, এটা কালী ব্যানার্জির মতো মানুষ বলেছেন, যে তার স্ত্রী প্রীতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঋত্বিকের দীর্ঘ সময়ের সম্পর্ক, এবং বহু কাছের মানুষরা বলেছেন। তো আমার মনে হয় ঋত্বিক কুমার ঘটককে আরও বেশি করে, আরও আমরা তার নাটকগুলো এবার মঞ্চস্থ করা হোক আধুনিকতার সঙ্গে। আজ সেদিনের জ্বালা আর আজকে ভারত যে একদম ভুভুক্ষু প্রথম, এটা আর দুদিন পরে কি হবে জানা যায় না। একটা তো বারুদের স্তূপের উপর বসে আছে টোটালটা, যে আগুনের বর্ণমালা বলেছেন সঞ্জয় মুখোপাধ্যায় ঋত্বিক কুমার ঘটককে, এবং ওটা চন্দন গোস্বামীর নাট্য কথাতেই বলেছেন। আমার এই বলা থেকে আগামী প্রজন্ম, আমি আগামী প্রজন্মের কথাই বলছি, যে তাদের যদি নাট্যচর্চার ক্ষেত্রে ঋত্বিককে প্রয়োজন হয়, তাদের কিছু যদি আমি সাহায্য করতে পারি, অন্তত মানসিক একটা প্রেরণা দিতে পারি, সেটাই আমার শ্রেষ্ঠ অর্ঘ্য হলো আজকে। আমি চাই যে নাটকের এই দিকটাই ঋত্বিকের হোক, এবং ঋত্বিকের নাটকগুলো, ঋত্বিকের নাটক উপস্থাপনা, নাট্য পরিচালনা, মঞ্চের ভাবনা, এগুলো আবার আধুনিক প্রজন্ম তাদের মতো করে নতুন করে করুক। তো এইটুকুই আমার বলার। একটু দীর্ঘ হয়ে গেল, তবু এইটুকু সংক্ষেপ না করে পারলাম।